ফ্যান্টাসি গেমস, বেটিং স্পোর্টস, এটা ভারতীয় ফুটবল, ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করতে চাই। বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব যতটা জানি আলোচনা করার। কেন, খুব বেশি এমন নয় যে বিশাল ইনডেপথ নলেজ আছে। কিছু ওই ইন্টারনেট ঘেটে কিছু জ্ঞান অর্জন করা, আর কিছু আমার পরিচিত কিছু ইস্টবেঙ্গল ফ্যানের সাথে কথা বলি, কিছু জ্ঞান প্রাপ্তি, তো সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। এই তিনটে ব্যাপার, স্পোর্টস, ফ্যান্টাসি গেমস আর বেটিং। দেখুন, বেটিং জিনিসটা আপনারা তো সকলেই জানেন, জুয়ো খেলা। তো বেটিংটা কিন্তু লিগ্যালি ভারতবর্ষে ব্যান্ড। ইউরোপে স্পোর্টস বেটিং ভীষণ চলে, ইউএসএতেও চলে। তো ইউরোপের একটা ব্যাপার হচ্ছে, ব্যাপারটা রেগুলেটেড বা কন্ট্রোলড, মানে স্টেট বা যে দেশের তরফ থেকে ব্যাপারটা কন্ট্রোল করা থাকে। আর ইউরোপে অনেক সোশ্যাল সিকিউরিটি স্কিম টিম থাকে, ব্যাপারটা অনেক ট্রেসেবল থাকে, ট্র্যাক করা যায় কে কত টাকা আয় করছে, কীভাবে করছে। তো ভারতে অফিসিয়ালি বেটিং কিন্তু ব্যান্ড। ভারতে যেটা সমস্যা বা আইএসএল এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফ্যান্টাসি গেমস। তো সেইটার বিষয়ে যাওয়ার আগে আমরা একটু স্পোর্টস নিয়ে আলোচনা করব। বেটিংটা তো আমরা জানি, মানে মহাভারতের আমল থেকে জুয়ো হয়ে আসছে। এবং বেটিংয়ে যেটা বলা হয় হচ্ছে হাউস নেভার লুজেস, মানে যে কোম্পানি বেটিংটা করায় তার কোনো দিন লস হয় না। যেমন ইন্স্যুরেন্স কোম্পানি কোনো দিন লস খায় না, যা প্রিমিয়াম তোলা হয় সেখান থেকে আবার টাকা দেওয়া হয় যারা পায়, মানে গ্রাহককে। তো স্পোর্টস, খুব সহজ বাংলায় বলছি, ওই ভিডিও গেমস। মানে দেখবেন ওই প্লে স্টেশন কিনে লোকে ফুটবল খেলে। তো স্পোর্টস নিয়ে কিন্তু ফিফা প্রচুর কাজকর্ম করছে, প্রচুর প্রমোট করছে। দেখবেন আইএসএলও একটা স্পোর্টস, একটা আইএসএল গোছের হয়, আইএসএলের শেষের দিকে ওটা হয়। ইস্টবেঙ্গল দু তিনটে ছেলেকে পাঠায়। তো স্পোর্টস হচ্ছে পাতি ভিডিও গেমস। তাহলে এইটা থেকে আয়টা কী করে হয়? মানে ধরুন ফিফা বা যে কোনো সংস্থা, তারা যে স্পোর্টসে অংশগ্রহণ করবে, তো আয়টা কীভাবে হয়? আয়ের রাস্তা খুব সহজ। মানে খেলোয়াড়দের আয় না, খেলোয়াড়রা তো খেলছে, জিতলে ভালো প্রাইজ মানি পাচ্ছে, ওয়ার্ল্ড কাপ টোয়ার্ল্ড কাপ বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, যারা ভালো খেলে ভালো জেতে অনেক প্রাইজ মানি পায়। যারা করাচ্ছে তারা কীভাবে লাভবান হচ্ছে? লাভবান হচ্ছে হার্ডওয়্যারটা বেচে। যে প্লে স্টেশনে যেগুলো খেলাগুলো হয় সেগুলো বেশ দামি প্লে স্টেশন হয়, বিভিন্ন কোম্পানি তৈরি করে, সনি থেকে শুরু করে বিভিন্ন যেসব যারা ইলেকট্রনিক্স ব্যবসায় আছে তারা এই হার্ডওয়্যারটা তৈরি করে, সফটওয়্যারটা তৈরি করে। তো এইটা প্রচুর বিক্রি হয়, এইটা থেকে বিশাল আয় হয়। এবং এইটা থেকে বিশাল আয় হয় আপনার ইউরোপে প্রচুর আয় হয়, ইউএসএতে প্রচুর আয় হয়, বিভিন্ন খেলার সাথে স্পোর্টস যুক্ত। ভারতেও হচ্ছে, কিন্তু ভারতে ধরুন এই এত দামি হার্ডওয়্যার অনেকের পক্ষে কেনা সম্ভব নয়। কিন্তু ভারতের যেটা সুবিধা হচ্ছে, বিশাল একটা পপুলেশন আছে। তো সেই পপুলেশনের যারা ধরুন একদম আপার এলিট শ্রেণী, যারা কিনতে পারে অত দামি হার্ডওয়্যার, তাদের সংখ্যাটা খুব একটা কম নয়, হয়তো পার্সেন্টেজ ওয়াইজ খুব কম, মানে ভারতে যা জনসাধারণ রয়েছে পপুলেশন, কিন্তু অ্যাবসলিউট নাম্বারে, যেহেতু ভারত মানে মোস্ট পপুলেটেড দেশ সারা বিশ্বে, সে অল্প পার্সেন্টেজ হলেও কিন্তু সেটা যথেষ্ট একটা নাম্বার। তো সেখান থেকে একটা ভালো আয় হয় ফিফার। তো এইটা মানে অনেক বেশি বেশি স্বচ্ছ, মানে হার্ডওয়্যারটা বিক্রি করছে আর সেখান থেকে আয়টা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে ফ্যান্টাসি গেমস নিয়ে বা ফ্যান্টাসি স্পোর্টস। আমি আমার চ্যাট ফোরামে একটা আর্টিকেল শেয়ার করলাম যেখানে লেখা আছে আইএসএলের সাথে কীভাবে ফ্যান্টাসি গেমস জড়িয়ে রয়েছে। তো আরও একটা ব্যাপার, মানে ফ্যান্টাসি স্পোর্টস নিয়ে বলার আগে বলি যে আমার চ্যাট ফোরামে আমি মানে বেশ কিছুদিন যাবৎ যেটা করি, মানে আমার মনে হয় যে এই ব্যক্তি যদি মানে কোনোভাবে এজেন্টের সাথে যুক্ত থাকে, কোনোভাবে সরাসরি বা পরোক্ষভাবে যদি যুক্ত থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমি তাদেরকে ব্লক করে দিই, পার্মানেন্টলি ব্লক করে দিই। এটা আমি আমার ইউটিউবে যেখানে আপলোড করি অডিওগুলো, সেখানেও সেটা করার চেষ্টা করি। তো আজ থেকে আমি একটা লিখেও দিয়েছি আমার চ্যাট ফোরামে, যে যদি মনে হয় কোনো ব্যক্তি কোনোভাবে ফ্যান্টাসি গেমসের সাথে জড়িত, আমি সাথে সাথে তাকে পার্মানেন্টলি ব্লক করব। আমার চ্যাট ফোরামে করব, এবং ইউটিউবেও যদি দেখি কোনো ব্যক্তি কমেন্ট করেছে এবং সেই ব্যক্তি
কমেন্ট পড়ে যদি মনে হয় ফ্যান্টাসি গেমসের সাথে যুক্ত, অনেকের ক্ষেত্রে তো তাদের আইডিটাই লেখা থাকে বিভিন্ন ফ্যান্টাসি গেমস, এই স্পোর্টিং, এই গেমস, সেই গেমস লেখা থাকে, আমি সাথে সাথে তাদেরকে পার্মানেন্টলি ব্লক করব। এই বিষয়ে কোনো মানে জিরো টলারেন্স। এবার ফ্যান্টাসি গেমসের ক্ষেত্রে কী হয়, ফ্যান্টাসি গেমসে আপনারা জানেন যে বিভিন্ন নাম্বার দেওয়া হয় প্লেয়ারদেরকে, বিভিন্ন প্যারামিটার্স অনুযায়ী নাম্বার দেওয়া, কে কত ড্রিবলিং করলো, কে কত মিনিট খেলো, বিভিন্ন প্যারামিটার্স আছে। সেই দিয়ে আপনার একটা টিম বানাতে হয় এবং প্লেয়ার কেনা বেচা এগুলো হয়, ট্রান্সফার বিভিন্ন। এটা আমি খেলিনি, মানে কোনোটাই করিনি, ওই মানে ইউটিউব ঘেটে একটু রিসার্চ করা আর এর থেকে ইনফরমেশন আদায় করা। ভারতের কিছু ছেলের সাথে কথা বলেছি এবং আমার ইউএসএতে একজন আছে, সেই এইসব বিষয়ে বেশ নলেজেবল, তার থেকেও অনেক তথ্য আমি নিয়েছি বা জ্ঞান নিয়েছি। তো এবার মানে এখানে আয়টা হচ্ছে কী করে ফ্যান্টাসি গেমসে। যেমন ফ্যান্টাসি গেমসের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে এটা লিগ্যালাইজড ভারতে, কেননা কোর্টে কেস উঠেছিল এই বিভিন্ন ফ্যান্টাসি গেম, যেমন ড্রিমস 11 এগুলো আছে। তো কেসে বলা হয়েছে যে মানে ফ্যান্টাসি গেমসের ক্ষেত্রে যে এখানে একটু নলেজ ইনভলভ রয়েছে, মানে কোন প্লেয়ারটা কেমন খেলছে তার ভিত্তিতে আপনি প্লেয়ার কেনা বেচা করছেন, তাদের নাম্বারিং হচ্ছে। তো বলছি এখানে এই স্কিল সেটটা রয়েছে, নলেজ স্কিল সেট, তাই এটাকে আমরা বেটিং হিসেবে গণ্য করছি না বা বেটিং হিসেবে এটাকে দেখা হচ্ছে না, তাই ব্যাপারটা লিগ্যালাইজড ফ্যান্টাসি গেমস। এবার ফ্যান্টাসি গেমসের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, যেভাবে নাম্বারিংটা হচ্ছে এবং পুরো ব্যাপারটা যেভাবে চালনা হচ্ছে, প্রথম দেখুন ফ্যান্টাসি গেমস থেকে আয়ের উৎস কী। অবশ্যই স্পোর্টসের মতন নয়, মানে এমন নয় যে আপনি হার্ডওয়্যার কিনতে হচ্ছে, তা নয়, কিন্তু ফ্যান্টাসি গেমসে আপনাকে খেলতে গেলে একটা রেজিস্ট্রেশন ফির মতন লাগে, বা রেজিস্ট্রেশন করা যায় খেলতে গেলে বোধহয় লাগে, এটা আমি দেখে শুনেছি, মানে পড়েওছি এবং শুনেওছি দুটো জায়গায়। মানে আপনি খেলতে গেলে মোটামুটি আপনাকে একটা একটা নমিনাল একটা ফি দিতে লাগবে। এবার এখানে হচ্ছে ভলিউমটা কাজে লাগে, এই জন্য মানে ফুটবল ফেডারেশন থেকে শুরু করে, ফিফা থেকে, এএফসি থেকে শুরু করে, এরা ভারতের মতন দেশে, মানে এশিয়ার অনেক দেশে যেখানে বেটিং নিয়ে একটা লিগ্যাল প্রবলেম আছে, এরা ফ্যান্টাসি গেমসটাকে প্রমোট করার চেষ্টা করছে, কেন ফ্যান্টাসি গেমসটা লিগ্যালাইজড এখনও পর্যন্ত, আজকের দিনে দাঁড়িয়েও লিগ্যালাইজড। তো এখানে যখন কেউ খেলতে যায় তাকে একটা নমিনাল একটা ফি দিতে হয়। এবার এশিয়ার এত বিশাল জনসংখ্যা যে এইটাই মানে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়ে যায়। তো এখানে সমস্যাটা যদি আবদ্ধ থাকতো কোনো সমস্যা নেই। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনার পুরো খেলাটা ফ্যান্টাসি গেমস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। মানে ধরুন আপনি একটা প্লেয়ারকে কিনলেন, ধরুন বিষ্ণুকে কিনলেন, তার ভালো ফ্যান্টাসি স্কোর, এবার আপনি সবসময় চাইবেন এর ফ্যান্টাসি স্কোরটা যেন বাড়তে থাকে। তো এবং প্লেয়ারও অনেক ক্ষেত্রে যেটা করতে থাকে, মানে তারা এই ফ্যান্টাসি স্কোরটা কীভাবে বাড়াতে থাকবে সেইটার দিকে তাদের নজরটা চলে যায়, মানে আসল ফুটবল থেকে সরে গিয়ে পুরো ফ্যান্টাসি ওরিয়েন্টেড ফুটবল খেলতে শুরু করে তখন প্লেয়াররা। মানে কেউ ধরুন ওই প্যারামিটার্স অনুযায়ী একটা ড্রিবল করলো, একটা ভুলভাল একটা শট মারলো, সেইগুলোর দিকে তার নজরটা চলে যায় আসল ফুটবলের থেকে। মানে যেখানে ধরুন একটা সহজ একটা পাস দিলে একটা সুন্দর একটা গোল হয়ে যায়, সেখানে হয়তো একটা প্লেয়ারটা ড্রিবল করতে গেলে, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে, মানে এটা আলাদা করে আমি বিষ্ণু বলছি না, মানে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে তার উপর ধরুন এজেন্টেরও একটা চাপ চলে আসে প্লেয়ারদের, মানে এজেন্ট হয়তো ফ্যান্টাসি স্কোরের সাথে মানে যুক্ত, হয়তো তারও হয়তো স্টেক্স রয়েছে বা শেয়ার রয়েছে বিভিন্ন ফ্যান্টাসি গেমসের সাথে। তো এইভাবে গোটা ব্যাপারটার মধ্যে একটা ঘোটালা চলে আসে, মানে কিছু সংখ্যক জনতা যারা ধরুন ফ্যান্টাসি গেমসের সাথে জড়িয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা তখন এই প্যারামিটার্সগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, মানে যেন তেন প্রকারণে কন্ট্রোল করার চেষ্টা করে। এইটা হচ্ছে একটা সমস্যা। মানে একটা তো হচ্ছে যে মানে যেটা বললাম, মানে অল্প রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেটা অবধি ঠিক ছিল, কিন্তু ওই চক্করে যে আপনি খেলবেন আপনার টিম, তারপর আপনি প্রাইজ পাবেন, আপনার যদি ফ্যান্টাসি আপনি যে স্কোয়াডটা বানাবেন সে যদি ভালো রেজাল্ট করতে থাকে, ভালো পয়েন্ট কালেক্ট করতে থাকে, ফ্যান্টাসি স্কোর মানে কোনো টেকনিক্যাল স্কোর নয়, মানে কোনো এডুকেটেড টেকনিক্যাল স্কোর নয়, ফ্যান্টাসি গেমস অনুযায়ী স্কোরটা হচ্ছে। কিন্তু মানে ধরুন একটা জায়গায় একটা প্লেয়ার একটা সহজে একটা পাস দিল, সেখান থেকে একটা শর্ট হলো গোল হয়ে যেত, সে পাসটা দিল না, সে তো একটা ড্রিবল করলো, কেন ড্রিবলিংয়ের জন্য একটা পয়েন্ট পাবে, পাসটা দিলে তার পাস আরেকজনের কাছে যাবে, তারপর আরেকজন, সে হয়তো অ্যাসিস্টের ক্রেডিটটা পাবে না, কিন্তু সে যদি একটা ড্রিবল করে সে একটা পয়েন্ট কালেক্ট করবে। মানে সে যদি তার পাশে ডাইরেক্ট গোল হয়ে যায় তখন সে তাদের একটা অ্যাসিস্টের একটা পয়েন্ট পাবে, কিন্তু তার পাস আরেকজনের কাছে গেল, তারপর আরেকজনের কাছে গেল, তারপর আরেকজন, তো সে আর কোনো পয়েন্ট পেলো না। কিন্তু
সে যদি একটা ড্রিবল কোনো মতো করে ফেলে, তারপর যাই হোক বলটা, সে একটা পয়েন্ট কালেক্ট করে ফেললো, মানে ফ্যান্টাসিতে স্কোরটা বাড়তে থাকলো। এইভাবে ফুটবলের ক্ষতিটা হচ্ছে, মানে ফ্যান্টাসি গেমস থেকে পরোক্ষভাবে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ঠিক করেছি, মানে আমার চ্যাট ফোরামে হোক বা ইউটিউবে যেখানে আপলোড করছে এই বক্তব্যগুলো, সেখানে যদি মনে হয় কোনো ব্যক্তি কোনোভাবে জড়িত ফ্যান্টাসি গেমসের সাথে, বেটিংয়ের সাথে তো জড়িত হওয়াটা সম্ভব নয় সেই অর্থে ভারতে, যদিও আপনি যখন এই বিভিন্ন গেমিং সাইটগুলো আছে, সে ফুটবল ক্রিকেট বা যাই বলুন, সেখানে যখন যাবেন দেখবেন অনেক লিঙ্ক চলে আসে, সেই লিঙ্কগুলো আবার অনেক ইল্লিগাল বেটিং সাইটে আপনাকে ডাইভার্ট করে নিয়ে যায়, মানে সেগুলো কিন্তু ইল্লিগাল, কিন্তু কোনো মতে এটা ওটা লিঙ্ক ক্লিক ঠিক করিয়ে আপনাকে দিয়ে, তারপর আপনি ধরুন এই ভিপিএন টিপিএন দিয়ে অন্য দেশের ওয়েবসাইটে লগ ইন করবেন, করে বেটিং ফেটিং করবেন, এসব তো আছেই। তো এইটাই মানে সহজ বাংলা, কেন আমি নিজে কোনোদিন এইগুলোর সঙ্গে ট্রাই করিনি, মানে রিসার্চও করে, রিসার্চটা ওই মানে ওপর রিসার্চ, মানে থিওরিটিক্যাল রিসার্চ, ড্রাই রিসার্চ, মানে ওয়েট রিসার্চ নয়, মানে হাতে কলমে করে দেখিনি, কিন্তু ওই বিভিন্ন লোকের এই ডকুমেন্টারি দেখে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম এই তিনটে ব্যাপার নিয়ে, স্পোর্টস, বেটিং আর ফ্যান্টাসি গেমস, সেটা নিয়ে এই বক্তব্যটা রাখলাম। আশা করি অনেকের কাজে লাগবে, এবং আমি ব্যাখ্যাটা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে কেন আমি তাদেরকে ব্লক করে দেব, যাদেরকে মনে হবে যে এরা কোনো না কোনোভাবে ফ্যান্টাসি গেমসের সাথে জড়িয়ে। সকলে ভালো থাকবেন।